রাজধানীতে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে আজ ১৫ লাখ তরুণ জামায়াতের লক্ষ্য। নয়াপল্টনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কারামুক্ত হয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জামায়াত নেতা আজহারুল। আগের সব বিচারিক হত্যার বিচার দাবি। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায় হতে পারে আজ, খালাসের প্রত্যাশা। জুলাই গণহত্যা ও গুমের অভিযোগে র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। হত্যা মামলায় আনিসুল সালমান 2 দিনের রিমান্ডে। আগামী অর্থবছরে বাস্তবমুখী বাজেট দিতে চায় সরকার। আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। 30% ব্যয় হলেই বাস্তবমুখী। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। গাজায় মার্কিন ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গুলিবর্ষণে নিহত 3, আহত 46। হৃদয় বিদারক বলছে জাতিসংঘ। এবং রাতে রকলোতে মাঠে গড়াচ্ছে ওয়েফা কনফারেন্স লিগের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি চেলসি ও রিয়াল বেটিস। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ দুপুরে। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, প্রস্তুতি কেমন চলছে, কি বলছেন তারা জানাবেন। দেখাই যে ইতিমধ্যে কিন্তু তারুণ্যের সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা, সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠন 3টি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জমে গেছে। সেই সকাল 8টার পর থেকেই কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং স্লোগানে কিন্তু আসলে উত্তাল করে রেখেছে এই নয়াপল্টন এলাকা। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে ইতিমধ্যে কিন্তু বিএনপির 3 অঙ্গ সংগঠন যারা কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আজকে কিন্তু প্রায় ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা 3টি বিভাগের সমন্বয়ে কিন্তু আজকের এই তারুণ্যের সমাবেশ। এই তারুণ্যের সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় কয়েক হাজার নেতাকর্মী এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে তারা উপস্থিত হয়েছেন এবং ঢাকার বিভিন্ন ইউনিট থেকে এবং জেলা, সেই সাথে ময়মনসিংহ, সিলেট, সেই আসলে নেতাকর্মীরা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। নানা রঙের ফ্যাস্টন এবং নানা রঙের ক্যাপ সহকারে আসলে তারা নিজেদের আলাদা করে তারা ইউনিট কিন্তু এখানে এসে বসে স্লোগান দিচ্ছেন। এবং আপনার দেখাই যে আপনার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এবং সেই সাথে যুবদল যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা ঢাকার এবং ময়মনসিংহ, সিলেট এবং আপনার সেই সাথে ঢাকার যারা আছে এখানে এসে আপনার বেশ ভিড় জমিয়েছিলেন। তারা একেবারেই এই সমাবেশস্থল কিন্তু আপনার উত্তাল করে রেখেছে। এবং আগে কিন্তু কিছু ছাত্র নেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের যে বিএনপির 31 দফা, সেই 31 দফা নিয়ে আসলে তারা কাজ করবেন এবং এই কাজ করার উদ্দেশ্যে আসলে গণ অভ্যুত্থানে পড়ায় এই তারা তারুণ্যের সমাবেশে আসতে পেরে তারা খুব খুশি। এবং এই তারুণ্যের সমাবেশে তারা দিক নির্দেশনা নিয়ে যেতে চান কীভাবে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা, সেই 31 দফা আসলে দেশের জনগণের কাছে পৌঁছে দিতে পারে এবং সর্বস্তরের তরুণ যারা আছে এবং তাদের কাছে যেন এই রাষ্ট্র সংস্কারের যে 31 দফা সেটা যেন পৌঁছে দিতে পারে তেমন দিক নির্দেশনা নিয়ে আসতে তারা যেতে চান। আসলে গণতন্ত্র রক্ষায় এবং ভোটাধিকার রক্ষায় তারা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আসলে তারা আজ কিন্তু আপনার দিক নির্দেশনা দিতে চান। একটু বলি যে বেলা 2টার দিকে কিন্তু এই সমাবেশ শুরু হবে এবং আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল আমার কাছে এই নয়াপল্টন থেকে সর্বশেষ। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে বিস্তারিত। দীর্ঘ 9 বছর পর ফাঁসির সেলে কাটিয়ে মুক্ত বাতাসে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। পরে শাহবাগ মোড়ে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শুকরানা সমাবেশে যোগ দেন আজহারুল ইসলাম। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগের সব বিচারিক হত্যার বিচার চান তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। বুধবার সকাল 9:30
ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল দাড়িতে হাসি মুখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ ১৩ বছর পর মুক্ত বাতাসে তার সঙ্গী জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কারামুক্ত আজহারকে নিয়ে শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বিচারের নামে হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এটিএম আজহার। ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। পরে জামাত আমিরের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় শুকরানা সমাবেশ। সেখান থেকে হুডখোলা গাড়িতে মগবাজারের জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যান নেতাকর্মীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানির পর এই দিন ধার্য করা হয়। এর আগে ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিতও করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে দুটি ধারায় তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। দর্শক, এই নিয়ে আরো জানাতে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ডক্টর জুবাইদা রহমানের যে আপিলের রায়ের আজকে দিন ধার্য করেছিলেন বিচারপতি খসরুজ্জামানের একক দিন হচ্ছে হাইকোর্ট বেঞ্চ, আজকে হচ্ছে ২টার দিকে হচ্ছে জানা গেছে যে আজকে হচ্ছে রায় হবে হচ্ছে ২টার দিকে। এছাড়া এই গত ১৩ই মে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ডক্টর জুবাইদা রহমানের এই মামলাটি আসে এবং সেখানে হচ্ছে ১৪ই মে হচ্ছে ১৩ই মে হচ্ছে তাকে ৫৮৭ দিনের যে বিলম্ব মার্জনা করা হয় এবং পরবর্তীতে ১৪ই মে তার আপিল হচ্ছে গ্রহণ করেন এবং পরবর্তীতে কিন্তু শুনানি হয় এবং শুনানিতে তার জুবাইদা রহমানের যে আইনজীবীরা এস.এম. শাহজাহান তিনি যেটি দাবি করছেন যে এখানে যে জ্ঞাত আয় বহির্ভূত এবং তথ্য গোপনের নামে যে মামলাটি করা হয়েছে সেখানে তারা দাবি করছেন যে এখানে ডক্টর জুবাইদা রহমানের কোনো ধরনের অবৈধ সম্পদ নেই এবং যে সম্পদ এই মামলাটি আসলে যখন চলমান ছিল সেই মামলাটির প্রক্রিয়াটি ঠিক ছিল না এবং এখানে যে মামলাটি করা হয়েছিল তখন হচ্ছে কিন্তু যে আসামি পক্ষ ছিল তারা কিন্তু আসামিরা কেউই হচ্ছে দেশে ছিলেন না, তো আসামি পক্ষে থেকে কিন্তু আইনিভাবে লড়াইও করা যায়নি। তো তারা বলছেন যে এই মামলাটি আসলে প্রক্রিয়াগতভাবে হচ্ছে এই মামলাটি ঠিক হয়েছিল, এই মামলাটি প্রক্রিয়া ঠিক হয়নি বলে এই মামলাটি হচ্ছে তারা খালাসও দাবি করছেন এবং আইনজীবী এস.এম. শাহজাহান বলেছেন যে এই মামলায় কিন্তু তারেক রহমানও আছেন এবং তারেক রহমানেরও কিন্তু এই মামলাটি যেহেতু প্রক্রিয়া সঠিক ছিল না তো তারা দাবি করছেন যে এই মামলায় আসলে দুজনের আসলে খালাস পাবেন। এবং সেই সাথে আরেকটি যেটি তথ্য জানিয়ে দিতে চাই যে এখানে হচ্ছে শুনানিতে আমরা শুনতে পেরেছি যে এখানে বলেছেন যে তারেক রহমানের যে বাড়ি যেগুলো ছিল সেগুলো হচ্ছে অবৈধভাবে, কিন্তু এখানে আসামি পক্ষে আইনজীবী অর্থাৎ ডক্টর জুবাইদা রহমানের যে আইনজীবী তারা বলছেন যে এই দুটো সেনানিবাসের যে বাড়িটি এবং গুলশানের যে বাড়িটি সেই দুটো বাড়ি হচ্ছে সরকার তাকে দেওয়া ছিল সেনা সমর্থিত সরকারের সময় এবং পরবর্তীতে শেষ দিন যে শুনানি হয় সেই শেষ দিনের শুনানির দিন আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই যে আওয়ামী লীগের শাসনামলে যদি তারেক রহমান এবং জুবাইদা রহমানের যদি কোনো অবৈধ সম্পদ হচ্ছে তারা দেখাতে পারেন তাহলে হচ্ছে
তারা চ্যালেঞ্জও ছুড়ে দেন যে হচ্ছে এখানে কোনো ধরনের কোনো অবৈধ সম্পদ আসলে তারেক রহমান বা জুবাইদুর রহমানের নেই। তো এখনো শুনানি শুরু হয়নি, 2টার দিকে হচ্ছে শুনানি শুরুর পরই হচ্ছে রায় দিয়ে দেওয়া হবে। তো এখন এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে ডক্টর জুবাইদুর রহমানের সাজার বিরুদ্ধে আপিলের রায় নিয়ে। স্নেহা। সাবরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ডাক্তার জুবাইদুর রহমানের দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের সর্বশেষ তথ্য। জুলাই আগস্ট গণহত্যা গুমের ঘটনায় র্যাবের 2 সাবেক কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে তাদের হাজির করা হয়। এর আগে গত 20 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের আজকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। চিফ প্রসিকিউটর জানান, র্যাবের এই 2 কর্মকর্তা অসংখ্য মানুষকে গুম করার সঙ্গে জড়িত। গুমের শিকার মানুষদের তার অফিস সহ বিভিন্ন আয়না ঘরে রেখে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করা হয়েছে। আয়নাঘর উন্মোচিত হওয়ার পর ভিকটিমরা সাহসী হচ্ছেন এবং এক এক করে অভিযোগগুলো আমাদের ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। সেই অভিযোগগুলোর তদন্ত কাজ চলমান। এদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 2025-26 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা বাস্তবমুখী হবে বলেও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে যে মাপকাঠিতে প্রতিবার বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলা হয় তা 7,000 কোটি টাকা কমিয়ে কি বাস্তবমুখীতে রূপান্তর আদৌ সম্ভব, সে প্রশ্নের উত্তর বিশ্লেষণ করেছেন এম এ আজিম। চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কমতে পারে প্রায় 7,000 কোটি টাকা। কিছুটা আকার কমানো এ বাজেট বাস্তবমুখী হবে বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের 30% ব্যয় না হলে সে বাজেটকে বাস্তবমুখী বলা চলে না। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। সেই হিসাবে 30% যদি অব্যয়িত থাকতো তাহলে আমরা বলতাম এটা বাস্তবায়নযোগ্য বাজেট হয়নি। এত ইনফ্লেটেড বাজেট হয়েছে যে অংশটা বাস্তবায়িত হয়নি। তবে প্রতি অর্থ বছরের বাজেট বরাদ্দের প্রায় 1 লাখ কোটি টাকা বা তারও বেশি অর্থ ব্যয় করতে পারেনি আগের সরকার। বিদায়ী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। তো এখন এই যেটা করা হলো আকার, সেটার ক্ষেত্রে 2টো বিষয় লক্ষ্য করা হয়েছে। সেটা হলো এই যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1 লক্ষ কোটি টাকা কম খরচ করা হয়, এবং এটা গত 2-3 বছর এরকম হয়েছে। তো সেটাকে হয়তো সরকার মাথায় রেখেছে যে শুধু বড় একটা বাজেট দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তাহলে বর্তমান বাজেটের সম্পূর্ণ বরাদ্দ ব্যয় করতে পারলেই কি বাজেট বাস্তবমুখী হবে, এমন প্রশ্ন ছিল অর্থনীতিবিদদের কাছে। দেখেন, বাস্তবমুখী বলার মূল অর্থ হচ্ছে এটাই হবে আমার ধারণায়, সেটি হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী বাজেট আমরা করব না, যেটা আমরা বাস্তবায়িত করতে পারবো না সেরকম বাজেট না করে যেটা আমরা সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে পারবো সেটাই বাই ডেফিনিশন বাস্তবমুখী বাজেট। অবশ্য চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় শেষ 6 মাসে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। বাজেটে লাখ লাখ কোটি টাকার হিসেব বড় করে উন্নয়ন আর প্রত্যাশা পূরণের আশ্বাস শুধু নয়, যেহেতু রাজনৈতিক সরকারের বাইরে ঘোষণা হচ্ছে এবারের বাজেট, তাই বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট দেখতে চায় দেশের জনগণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কাপ্তাই হ্রদে পলি জমায় নৌ রোডগুলোতে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচলে ভোগান্তি বেড়েছে। হ্রদে পানি কম থাকায় অনেক লঞ্চ যেতে পারছে না নির্ধারিত গন্তব্যে। সমস্যা সমাধানে স্থানীয়রা হ্রদ খননের উপর জোর দিয়েছেন। সহকর্মী মিশু মল্লিকের তথ্য, ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। শুষ্ক মৌসুম থেকেই কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকে, যা গ্রীষ্ম মৌসুমে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর একেবারেই নিচে রয়েছে। এতে জেলার সাথে উপজেলাবাসীর নৌ যোগাযোগ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হ্রদের তলদেশে পলি জমে নৌপথগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে বেগ পেতে হচ্ছে।
জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় সড়কপথ না থাকায় চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। এরই মধ্যে 3টি উপজেলার সাথে সরাসরি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় তারা যাচ্ছে গন্তব্যে। 2 উপজেলায় লঞ্চ যেতে পারলেও সময় লাগছে বেশি। নাব্যতা সংকটে লঞ্চ বোট আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এতে খরচ ও সময় বেড়েছে। বড় কোনো বোটে করে আসতে হলে আপনার বোটটা বেজে যায়, ঠিক আছে, রোদ্রে কষ্ট হয়, অনেক ধরনের দুর্ভোগ হয়। তারপরে আপনার এখান থেকে মালামাল নিতে হলে আপনাদের যে কোনো দ্রব্যমূল্য এখানে দাম বেড়ে যায়। 10টা 20-25 সেখানে এখন 11:30 বাজতেছে, এতটুকু প্রবলেম। কিন্তু হয়তো এটা আমাদের মানে আগে আসতাম যে সেখানে আপনার 10টার মধ্যে 10টা 15-20-এর মধ্যে এখানে আমরা পৌঁছে যেতাম। হয়তো পানি শুকানোর কারণে আমরা এই দুর্গতিটার মানে ফেস করতেছি। এদিকে এখন পানি অনেকটা শুকানো, পানি একদমই কম। আসার পথে লঞ্চও একটু আস্তে চলছে, কারণ আপনার বালি এটা যদি ড্রেজিং করে তাহলে সবচেয়ে বেশি উপযোগী হবে চলাফেরার জন্য। লঞ্চ আটকে যায়, আর একবার আটকে গেলে আপনার মনে করেন 1-2 ঘন্টা অনেক লেট হয়ে যায়, আসা যাওয়া অনেক সমস্যা। যেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। সমস্যার সমাধানে ভুক্তভোগীরা হ্রদের তলদেশ খননের দাবি জানিয়েছেন। বড় প্রকল্প না নিয়ে যদি যেখানে যেখানে লঞ্চ থেকে যায় ওখানে যদি আর কিছু কিছু যদি মাটি সরানো দেওয়া যায়, লঞ্চ না থাকার মতন যদি ব্যবস্থা করা হয়, তাহলে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। খননের মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। একটি ড্রেজিং এর একটি প্রকল্প চলমান আছে, খুব শীঘ্রই সেটা হয়তো বাস্তবায়ন পর্যায়ে এসে যাবে। আমরা আশা করছি এই ড্রেজিং এর কাজটি সম্পন্ন হলে নদীগুলোর নাব্যতা বাড়বে, তাহলে আমরা বিভিন্ন উপজেলা যারা এই শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আর ঘটবে না। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার আগে চট্টগ্রামে ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে লবঙ্গের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। তবে কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, ধনিয়া সহ সব ধরনের মশলা পণ্যের দাম। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান এ সপ্তাহে লবঙ্গের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। দারুচিনির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 370 টাকায়। আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম 30 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে 440 টাকায়। বাইরের বুকিং টুকিং ফল করার কারণে মার্কেট একটু এলাচি এগুলো একটু নিম্নের দিকে আছে। আপনার কোরবানির জন্য কোনো কিছু দাম বাড়া নাই, বরঞ্চ এগুলো অনেকটা আরো মানে এখন অনেকটা পড়তের দিকে। তবে বছর জুড়েই ক্রমাগত দাম বাড়ায় সামান্য পতনে স্বস্তি ফেরেনি ক্রেতার। এ সপ্তাহে এলাচ 300 টাকা কমে বিক্রি হচ্ছে 4100 টাকায়। আর সবচেয়ে ভালো এলাচ 100 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 4750 টাকায়। গোলমরিচের দামও 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 1080 টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া, জিরার দামও নিম্নমুখী। তবে পাইকারি বাজারে ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্ততপক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না, এটা কাস্টমার নাই। এবং আমরা লাইনের যে কাস্টমারগুলো আছে বিভিন্ন জায়গায় এদেরকে টেলিফোন করি কি তোমরা মাল আমাদের এখানে ব্যথা কিনা নাই। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। বন্দরে যে কলম বিরতি চলতে কাস্টমার যে কাজ করতেছে না, ওইটা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে। এখানে যে আমরা যথাসময়ে মাল ডেলিভারি পাচ্ছি না। এবছর পর্যাপ্ত মশলা পণ্য আমদানি হয়েছে এবং ঈদে কোনো সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।